আসসালামু আলাইকুম। আমার প্রিয় ৪১তম বিশেষ প্রিলি পরীক্ষার্থীবৃন্দ, আজকে আপনাদের ওপর দিয়ে অনেক ঝড় বয়ে গেছে। সারাটা দিন সেই সকাল থেকে উঠেই শুরু করেছেন দৌড়ের ওপরে। প্রথমে তো শুরু ছিল মানে শারীরিক টর্চার সাথে মানসিক, কিন্তু শারীরিক টর্চারের সাথে সাথে এখনও পর্যন্ত মানসিক টর্চার আপনাদের শেষ হয়নি। এখনও আপনারা চিন্তাগ্রস্ত আছেন, এখনও দ্বিধা দ্বন্দ্বের মধ্যে আছেন। কোন প্রশ্ন, যেগুলো প্রশ্নে অ্যান্সার করেছেন, কোনটা সঠিক কোনটা ভুল, ঠিক হয়েছে কিনা, এগুলো নিয়ে নানা চিন্তার মধ্যে আছেন। তো চিন্তা হয়তো এর মধ্যেই কিছুটা অবসান হয়েছে, যে প্রশ্নগুলো আপনারা উত্তর করে এসেছেন। তো বাংলা ভাষা এবং সাহিত্যের ওপরে যে ৩৫টা প্রশ্ন পিএসসি থেকে প্রত্যেকবারেই আসছে, সেই ৩৫টা প্রশ্নের মধ্যে অনেক প্রশ্নই আছে আমাদের খুব সহজেই আমরা অ্যান্সার করতে পেরেছি আমাদের জানার মধ্যে, কিন্তু কিছু প্রশ্ন কনফিউজড করে ফেলে। পিএসসির বিশেষ পরীক্ষার প্রশ্নের ধরনটা এরকম। এখানে কিছু প্রশ্ন থাকবে আপনাকে একদম নাজেহাল করে ছাড়বে। তো পরীক্ষার হলে এগুলো যদি অ্যান্সার করা হয়, অনেক সময় বুমেরাং হয়ে যায়। অনেক সময় রিস্ক এড়ানোর জন্য প্রশ্নগুলো অনেকেই এড়িয়ে আসে, অ্যান্সার করে না। কিন্তু যেখানে ন্যূনতম কাট মার্কস পর্যন্ত উঠতে হবে, সেক্ষেত্রে হয়তো না অ্যান্সার করেও পারা যায় না। যাই হোক, তো যে প্রশ্নগুলো আমরা বাংলা সাহিত্য এবং ব্যাকরণ থেকে পেয়েছি, যে প্রশ্নগুলোর উত্তর সচরাচর আপনারা পারেন, জানেন, সেগুলো নিয়ে তো আর কোনো কথা নাই। যে প্রশ্নগুলো আমাদেরকে কনফিউজড করে বা করেছে পরীক্ষায়, আমি এইগুলো নিয়ে কিছু আলোচনা করব। আর যেগুলো নর্মালি স্বাভাবিক গতিতে উত্তর হবে, সেগুলো তো আপনারা জানেনই। আচ্ছা, তো আমার কাছে ৩ নম্বর সেট আছে। ৩ নম্বর সেটে ১৩১ নম্বর থেকে বাংলা প্রশ্ন শুরু হয়েছে। তো ১৩১ নম্বর প্রশ্ন যেটা এসেছে, যে বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস কোনটি? এখানে যে কয়টা উপন্যাস আছে, প্রত্যেকটা উপন্যাসের মধ্যেই প্রেমের প্রসঙ্গ আলোচিত হয়েছে, কিন্তু বিধবার প্রেম এটা আমরা পাই চোখের বালি উপন্যাসে। বিনোদিনী, মহেন্দ্র, আশালতা, বিহারী, বিনোদিনী মূল চরিত্রগুলো এখানে, কিন্তু বিনোদিনী হলো সেই বিধবা চরিত্র। তার প্রেমের প্রসঙ্গ এবং তার মনস্তাত্ত্বিক টানাপোড়ন সার্থকভাবে এই উপন্যাসের মধ্যে রূপায়িত হয়েছে। তাহলে ১৩১ নম্বর প্রশ্নে ইতোমধ্যে জেনেছেন যে চোখের বালি উত্তর হবে। ১৩২ নম্বর প্রশ্ন, জেলে জীবন কেন্দ্রিক উপন্যাস। জেলে জীবন কেন্দ্রিক উপন্যাস এ যাবৎ আপনারা পড়ে এসেছেন পদ্মা নদীর মাঝি, কুবের মাঝি, তাই না? কিন্তু এখানে যে ৪টা অপশান আছে, সেখানে কি নাই? পদ্মা নদীর মাঝি নাই। সমরেশ বসু তিনি এই গঙ্গা নামক উপন্যাসটা রচনা করেছেন জেলে জীবনকে কেন্দ্র করে। ১৩৩ নম্বর প্রশ্ন যেটা আছে, ডিঙ্গি টেনে বের করতে হবে। আচ্ছা, এই প্রশ্নটা একটু কনফিউশন আপনাদের সৃষ্টি করতে পারে। ডিঙ্গি টেনে বের করতে হবে, এখানে একটা হলো কর্তৃবাচ্য, একটা হলো কর্মবাচ্য, একটা হলো ভাববাচ্য। তো কর্তৃবাচ্য যে প্রশ্নটা এসেছে, যে বাক্যটা দেওয়া আছে, কি দেওয়া আছে, যে ডিঙ্গি টেনে বের করতে হবে। কর্তৃবাচ্য এই বাক্যটা হবে, আমি ডিঙ্গি টেনে বের করব। আমি ডিঙ্গি টেনে বের করব। তো এখানে যদি কর্মবাচ্য হয়, তাহলে কি করা হয়? যেমন আমরা জানি যে পুলিশ চোর ধরেছে, কর্মবাচ্যে যেটা প্যাসিভে হয়, পুলিশ কর্তৃক চোর ধৃত হয়েছে। তো আমি ডিঙ্গি টেনে বের করব, এটাকে যদি প্যাসিভে বলি বা কর্মবাচ্যে বলি, তাহলে কি বলবো? আমার দ্বারা কি ডিঙ্গি টেনে বের করা হবে।
আমার দ্বারা ডিঙ্গি টেনে বের করা হবে। আর আমি বাক্যটা লিখছি না, কারণ লিখতে গেলে সময় চলে যাবে, আমি জাস্ট টেনে যাব। কিন্তু এখানে যে বাক্যটা এসেছে, কি বাক্যটা এসেছে যে ডিঙ্গি টেনে বের করতে হবে। এই যে ডিঙ্গি টেনে বের করতে হবে, ক্রিয়া ভাববাচ্য যেটা, সেখানে ক্রিয়া হয় মূল, ক্রিয়া এখানে মানে ক্রিয়ার প্রাধান্য, ক্রিয়ার ভূমিকা এখানে মুখ্য থাকে। যে বের করতে হবে, এই যে ট্রেনে বের করতে হবে, তারপরে আমার যাওয়া হবে না, আমার খাওয়া হবে না, আমার যাওয়া হলো না, এই যে বাক্যগুলো, এগুলো হলো ভাববাচ্যের উদাহরণ। তো এই বাক্যে সেটাই হয়েছে, সঠিক উত্তরটা হবে ভাববাচ্য, ডিঙ্গি টেনে বের করতে হবে। 134 নম্বর প্রশ্ন, কালকুট, এটা তো আপনারা মুখস্থই করেছেন যে কালকুট সমরেশ বসু, তার এটা তিনি কালকুট নামে পরিচিত, সমরেশ বসু। সমরেশ বসু থেকে আরেকটা প্রশ্ন আমরা এখানে পেলাম যে গঙ্গা তার উপন্যাস। তারপরে 135 নম্বর প্রশ্ন, পরাণের গহীন ভিতর, এই কাব্যের রচয়িতা সৈয়দ শামসুল হক। তারপরে এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলো, এটা নির্দেশাত্মক বাক্য, নির্দেশ প্রকাশ করে। ভাষা আন্দোলন নিয়ে লেখা কবিতা স্মৃতিস্তম্ভ, আলাউদ্দিন আল আজাদের এই কবিতাটি, কাব্যগ্রন্থটি, এখানে প্রথম যে শহীদ মিনার নির্মাণ করা হয়েছিল, সেই শহীদ মিনার যখন পাক বাহিনী ভেঙে দিয়েছিল, তখন তিনি এই কবিতাটা রচনা করেছিলেন। প্রথম কবিতা তো আমরা পেয়েছি কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি, কিন্তু তারপরে ওই কবিতাটা তিনি রচনা করেছিলেন, স্মৃতির মিনার ভেঙেছে তোমার ভয় কি বন্ধু, আমরা জেগে আছি 4 কোটি বাঙালি। তো আলাউদ্দিন আল আজাদের ভাষা আন্দোলনের উপর রচিত স্মৃতিস্তম্ভ। ধ্বনিতত্ত্ব, পরের প্রশ্ন আসি 138 নম্বর, ধ্বনিতত্ত্ব শব্দতত্ত্বকে বাক্যে যথাযথভাবে ব্যবহার করার বিধানের নাম। আমরা ধ্বনিতত্ত্বে শুধু ধ্বনির বিষয় আলোচিত হয়, শব্দতত্ত্বে শুধু শব্দের প্রসঙ্গ আলোচিত হয়, কিন্তু বাক্যতত্ত্ব এটা ওই ধ্বনি শব্দ এগুলো নিয়েই কি হয়, বাক্য গড়ে ওঠে। সুতরাং বাক্যতত্ত্বের মধ্যে ধ্বনিতত্ত্ব এবং শব্দতত্ত্বের আলোচনা থাকবে, সুতরাং সঠিক উত্তর বাক্যতত্ত্ব। কোন বানানটি শুদ্ধ? এখানে মনোকষ্ট, আপনারা জানেন যে মনোকষ্ট এটা একটা নিপাতনের সিদ্ধ, নিপাতনের সিদ্ধ স্বরসন্ধির উদাহরণ। মনোকষ্ট সন্ধির যে সাধারণ নিয়ম, সেই নিয়মে এটা হয় না, এটা ওকার হওয়ার কথা থাকলেও ওকার হবে না, শুধু কি হবে মানে ম দন্তন্য বিসর্গ তারপরে কষ্ট, মনোকষ্ট, এটা নিপাতনের সিদ্ধ। তারপরে প্রশ্ন 140, প্রচুর যোগ জ প্রাচুর্য। আমরা জানি যে শব্দের সাথে যখন প্রত্যয় যুক্ত হয়, তখন সেটা হয় তদ্ধিত প্রত্যয়। প্রচুর এখানে একটা শব্দ, এই প্রচুর প্রকৃতিটা এক ধরনের শব্দ, তো শব্দের সাথে জ প্রত্যয় যুক্ত হয়েছে, সুতরাং এটা তদ্ধিত প্রত্যয় হবে। ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রূপ, আমরা জানি স্বরধ্বনিরও সংক্ষিপ্ত রূপ আছে, ব্যঞ্জন ধ্বনিরও সংক্ষিপ্ত রূপ আছে। স্বরধ্বনির সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার, আর ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। পাঁচালিকার হিসেবে, পাঁচালিকার মানে হলো পাঁচালী কাব্যের বা পাঁচালী গানের কবি। আমরা জানি যে যখন টপ্পা গান, নিধু বাবু টপ্পা গান রচনা করেছিলেন, সেই টপ্পা গানের সমকালে পাঁচালী গান নামে এক ধরনের গানের প্রচলন ছিল, যেটার রচয়িতা ছিলেন দাশরথী রায় বা দাশু রায়। চারণ কবি হিসাবে মুকুন্দরাম চক্রবর্তী, ঠিক আছে। তারপরে রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্ট নীড় গল্পের একটা বিখ্যাত চরিত্র চারু বা চারুলতা। উপমান কর্মধারী সমাসের উদাহরণ কোনটি? এখানে যে 4টা অপশন আছে, পরাণ পাখি, কাল চক্র, বহুব্রীহি, বহুব্রীহি তো বহুব্রীহি সমাসের দৃষ্টান্ত। আর পরাণ পাখি, কাল রূপ চক্র, কাল চক্র, এই দুটো হলো রূপক কর্মধারী সমাস। আর এখানে শশকের ন্যায় ব্যস্ত, শশ ব্যস্ত, এটা উপমান কর্মধারী সমাস।
আমি আলোচনা করার সময় আপনাদের বলেছিলাম যে দুটো পদের মধ্যে একটা যদি বিশেষণ থাকে তাহলে সেটা কি হবে, উপমান কর্মধারী সমাস হবে। শশক এটা বিশেষ্য, ব্যস্ত বিশেষণ, সুতরাং এটা উপমান কর্মধারী সমাস। অপিনিহিতির উদাহরণ। অপিনিহিতি আমরা জানি যে আগে পরে যে রস্বইকার থাকে সেটা যদি আগেই উচ্চারিত হয়ে যায়, যেমন আজি, আজি, এখানে আজি মানে জি মানে হলো বর্গীয় জ যোগ রস্বই, এই ইটা আছে পরে, কিন্তু রস্বই যখন আগেই চলে আসবে, অর্থাৎ বর্গীয় জয়ের আগেই যদি রস্বই চলে আসে আইজ, তখন সেটা হয় অপিনিহিতি। অর্থাৎ পরে উচ্চারিত ইকার বা উকার যখন আগে উচ্চারিত হয়ে যায় তখন সেটাকে কি বলা হয়, অপিনিহিতি। আচ্ছা, কুশিতজীবী। কুশিতজীবী এটা মূলত যারা কি করে, যারা ওই যে মানে সুদের বিনিময়ে আগে যেটাকে আমরা বলতাম মহাজন, কি করত, সুদের উপরে কি করত, টাকা দিত, সেই টাকার বিনিময়ে যে সুদ পেত এটাই তার জীবিকা নির্বাহের উপায় ছিল। তো সুদের বিনিময়ে যে জীবিকা নির্বাহ করে তাকে কুশিতজীবী বলা হয়ে থাকে। অভাব অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি? এখানে সঠিক উত্তর হবে আলুনি। আলুনি মানে আটা হয়েছে এখানে উপসর্গ, আ এখানে অভাব। কিসের অভাব? লুনি। লুনি মানে নুন, নুনের অভাব, নুনের অভাব, সেটা হলো আলুনি বলা হয়। তো যদিও আমরা এখানটাকে আগে সমাস হিসাবে জানতাম, ওই যে অব্যয়ভাব সমাস, কিন্তু সম্প্রতি এটাকে অব্যয়ভাব সমাসগুলোকে কি করা হয়েছে, উপসর্গ হিসেবে ব্যবহার করা হচ্ছে। বাংলা ভাষায় প্রথম অভিধান সংকলন করেন কে? এটা রামচন্দ্র বিদ্যাবাগীশ, তিনি 1817 সালে প্রথম কি করেছেন, বাংলা ভাষায় প্রথম অভিধান সংকলন করেছেন। আচ্ছা, সবচেয়ে কম সময়ে, পরের প্রশ্ন 150, সবচেয়ে কম সময়ে সবচেয়ে কম বয়সে কোন লেখক বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন? এখানে চারজন যে অপশনে দেওয়া আছে, চারজনের মধ্যে সৈয়দ শামসুল হক, তিনি সবচেয়ে কম বয়সে বাংলা একাডেমি পুরস্কার পান। সবকিছু নষ্টদের অধিকারে যাবে, হুমায়ুন আজাদের এটা একটা কাব্যগ্রন্থ, তার অলৌকিক স্টিমার, এটা তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। আর তার উল্লেখযোগ্য আর একটা কাব্যগ্রন্থ হলো সবকিছু নষ্টদের অধিকারে যাবে। মুক্তিযুদ্ধ ভিত্তিক, আচ্ছা আরেকটা প্রশ্ন এখানে আছে, যদিও এটা বাংলাদেশ অ্যাফেয়ার্সের সাথে সম্পৃক্ত। 1971 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর প্রতিবাদে কোন উপাচার্য পদত্যাগ করেছিলেন? বিচারপতি আবু সাইদ চৌধুরী। মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক কি চাহ শঙ্খচিল, মমতাজউদ্দিন আহমেদের একটা বিখ্যাত নাটক কি চাহ শঙ্খচিল। স্বাধীনতা আমার স্বাধীনতা, বকুলপুরের স্বাধীনতা, এগুলো সবই তার মুক্তিযুদ্ধের উপরে রচিত নাটক। তেভাগা আন্দোলন ভিত্তিক উপন্যাস, এখানে সঠিক উত্তরটা হবে নাড়াই, শওকত আলীর নাড়াই, এটা তেভাগা আন্দোলনের ওপরে। যদিও আখতারুজ্জামান ইলিয়াসের খোয়াবনামা, এখানেও তেভাগা আন্দোলনের প্রসঙ্গ আলোচিত হয়েছে। এখানে সঠিক উত্তর হবে নাড়াই, শওকত আলী। কাজী নজরুল ইসলামের 5টা গ্রন্থ নিষিদ্ধ হয়েছিল। 5টা গ্রন্থের মধ্যে প্রথম যুগবাণী নিষিদ্ধ হয়েছে টোটাল গ্রন্থগুলোর মধ্যে, এবং এটা 1922 সালে। কিন্তু কাব্যগ্রন্থ তার যে 4টা নিষিদ্ধ হয়েছে, সেই 4টা কাব্যগ্রন্থের মধ্যে প্রথম বিশ্বের বাসী 1924 সালে। তাহলে এখানে সঠিক উত্তর হবে যুগবাণী 1922। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মুক্তিযুদ্ধে চলাকালে মুক্তিযুদ্ধ নিয়ে একটা উপন্যাস রচনা করেছিলেন, যেটা 72 সালে প্রকাশিত হয়েছে। এই উপন্যাসের নাম 1971। যদিও 1971 নিয়ে হুমায়ুন আহমেদ তিনিও রচনা করেছেন উপন্যাস মুক্তিযুদ্ধের উপরে, সেটাও। আচ্ছা, সমত্ব শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে? সমত্ব আসলে এসেছে সমর্থ থেকে। সমত্ব মানে এটা সাধারণত বিবাহের সামর্থ্য থাকা, এটাকে সমত্ব বলা হয়। তো এখানে মূলত সমর্থ, অ্যাবিলিটি, তাই না, সামর্থ্য, ক্ষমতা, যোগ্যতা, এটাকে বোঝানো হয়েছে। তো সঠিক উত্তর সমর্থ। নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা
ধ্বনি ধ্বনিগুচ্ছকে কি বলে? আমরা একটা শব্দের মধ্যে যতটুকু অংশ একশ্বাসে উচ্চারণ করতে পারি সেটাই হলো অক্ষর। যেমন অক্ষর শব্দটাকে, অক্ষর এর মধ্যে আমি কয়টা ভাগ করছি? অক্ষর, অক একটা অক্ষর, খর একটা অক্ষর, এখানে দুইটা অক্ষর আছে, তার মানে একশ্বাসে যতটুকু আমরা উচ্চারণ করতে পারি সেটা একটা অক্ষর। ইংরেজি ভাষায় জীবনানন্দ দাশের ওপর গ্রন্থ লিখেছেন একজনই লিখেছেন, তিনি হলেন ক্লিন্টন বি সিলি। তিনি তার উপরে গবেষণা করেছেন, একমাত্র বিদেশি লেখক, এবং তার উপরে তিনি বইও রচনা করেছেন। বাবা ছেলের দীর্ঘায়ু কামনা করলেন, এই পরোক্ষ উক্তির প্রত্যক্ষ রূপ কি হবে? আমরা জানি যে প্রত্যক্ষ রূপে সবসময় কি হয়? উদ্ধরণ চিহ্ন থাকে দুই পাশে, আর যখন পরোক্ষ হয় তখন উদ্ধরণ চিহ্ন উঠে যায় এবং সেটা একটা সরল বাক্যের রূপ নেই। তো বাবা ছেলেকে বললেন তুমি দীর্ঘজীবী হও। বাবা ছেলেকে বললেন ইনভার্টেড কমার মধ্যে বা উদ্ধরণ চিহ্নের মধ্যে তুমি দীর্ঘজীবী হও, সেটাকেই পরোক্ষভাবে বলা হয়েছে বাবা ছেলের দীর্ঘজীবী হওয়া মানে দীর্ঘায়ু কামনা করা। আচ্ছা, গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকাটি কোন স্থান থেকে প্রকাশিত হয়েছে? এটা কুষ্টিয়ার একজন ছিলেন, সাংবাদিক ছিলেন কাঙ্গাল হরিনাথ, তিনি এটা কুষ্টিয়া থেকে প্রকাশ করেছিলেন, কুষ্টিয়ার কুমারখালী থেকে। কাঙ্গাল হরিনাথ, যে কাঙ্গাল হরিনাথের শিষ্য ছিলেন মীর মোশাররফ হোসেন। চর্যাপদের টিকাকারের নাম কি? হরপ্রসাদ শাস্ত্রী যখন চর্যাপদ উদ্ধার করেছিলেন সেখানে কিছু সংস্কৃত টিকাভাষ্য ছিল, এবং এই সংস্কৃত টিকাভাষ্য যিনি ভাষ্যগুলো যিনি দিয়েছিলেন তিনি হলেন টিকাকার মুনি দত্ত। একজনই এই মুনি দত্তই যে সংস্কৃত টিকাভাষ্য দিয়েছিলেন, সেটার কারণেই মূলত পরবর্তী গবেষকদের কাছে এটা সহজে বক্তব্য উদ্ঘাটন করা হয়েছে বা উদ্ঘাটন তারা করতে পেরেছেন। আচ্ছা, কোন বানানটি শুদ্ধ? এখানে পুরস্কার আছে, আবিষ্কার আছে। পুরস্কার আবিষ্কারের কাহিনী তো আপনারা জানেন, যে ইকার বা উকারের পরে যদি স আসে তাহলে সেই স হবে মূর্ধন্য স, আর অকারের পরে যদি স আসে সেই স হবে দন্ত স। তো এখানে উল্টাটা হয়েছে, যেখানে অ আছে সেখানে মূর্ধন্য স দেওয়া হয়েছে, যেখানে ইকার আছে সেখানে দন্ত স দেওয়া হয়েছে। ওই দুটা ভুল আছে। আর সময় উপযোগী, এখানে সময়যোগ উপযোগী, সময় উপযোগী, অর্থাৎ অন্তস্থ অ এটার উপরে কি হবে? ওকার হবে। সুতরাং সঠিক উত্তরটা হবে এখানে কি? সত্য। বাকি তিনটা ভুল। ৬৯ গণ অভ্যুত্থানের পটভূমিকায় লেখা উপন্যাস কোনটি? চিলেকোঠা সেপাই। আমরা আখতারুজ্জামান ইলিয়াসের দুটো উপন্যাসের কথা জানি, একটা খোয়াবনামা আর একটা হলো চিলেকোঠা সেপাই। এই চিলেকোঠা সেপাইটা লেখা হয়েছে ৬৯ গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে, আর খোয়াবনামা তো তিনি লিখেছেন ফকির সন্ন্যাসী বিদ্রোহ, তেভাগা আন্দোলন, তারপরে ৫০-এর মন্বন্তর, তারপরে আসামের ভূমিকম্প, সাম্প্রদায়িক দাঙ্গা, এই বিষয়গুলো স্থান পেয়েছে। তো এই ছিল আমাদের ৩৫টা প্রশ্নের সঠিক সমাধান। প্রশ্ন, বাংলার প্রশ্ন অতটা সহজ হয়নি, আবার একবারে যে কঠিন হয়েছে তা হয় নাই। বিশেষের প্রশ্নের ধরনটা এরকমই থাকে, একটা স্ট্যান্ডার্ড বজায় রাখার চেষ্টা করেন তারা। প্রশ্নের বিশেষের প্রশ্ন দেখলে মনে হয় যে সবই তো পারছি। যারা প্রথমবার সাধারণত বিশেষ দেয় হুজুগে কি করে? হুজুগে একটার পর একটা অ্যান্সার করতে থাকে, কিন্তু পরীক্ষার হল থেকে যত পেছনে আসে তত কি হয়? নেগেটিভ মার্কিং হতে থাকে। তো যারা সচেতন, আপনারা জানেন যে মোটামুটি এই পর্যন্ত ১১৫টা সঠিক উত্তর করে কাটমার্কস সর্বোচ্চ হয়েছে। তো এবারেও ১১৫টার বেশি যাবে না, আর এর নিচে অনেক নিচেই আসবে আশা করি। এটা আপনারা পরবর্তীতে ব্রিফিংয়ে জানতে পারবেন। তো এই পর্যন্ত ছিল আমাদের আজকের বাংলা প্রশ্নগুলোর সমাধান। তো আপনারা যারা পরীক্ষা দিয়েছেন সবার জন্য কল্যাণ কামনা করছি, সবার প্রত্যাশা পূরণ হোক। যে কষ্ট করে আপনারা পড়াশোনা করেছেন, যে লক্ষ্যকে সামনে রেখে আপনাদের সবার লক্ষ্য পূরণ হোক, আপনাদের সবার জন্য শুভ কামনা রেখে বাংলা প্রশ্নের সমাধান এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।